This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিনেমাটার নাম নায়ক। 2001 সালে এটা মুক্তি পেয়েছিল। 1999 সালে মুক্তি পাওয়া একটা তামিল সিনেমা ছিল মুদাল ভানের, তারই হিন্দি রিমেক। এটা তখন রিমেক হতো আর কি, এখন তো সরাসরি দক্ষিণী ছবির হিন্দি ভাষায় ডাবিং হয়ে যায়। এবার অনিল কাপুরের নায়ক যখন মুক্তি পেয়েছিল তখন দিল্লিতে বাজপেয়ী সরকার আর বাংলায় জ্যোতি বসুর সরকার। মানে রাজনৈতিক বাস্তবতাটা একটু আলাদা ছিল, তখন আলাদা এখন আলাদা। তবে 2001 সালের ওই রিলের আইডিয়াটা 2025-এ গিয়ে যে রিয়েল হয়ে যাবে কেউ ভাবতে পেরেছিল বাবুন? তো 2024-এই ওই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন, হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন, দুজন মুখ্যমন্ত্রী। এবার হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তিনি তো গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়েননি, পরে ইস্তফা দেন। ফলে এখন কেন্দ্রীয় সরকার এমন বিল নিয়ে আসছে যাতে 30 দিন হেফাজতে থাকলেই আর মুখ্যমন্ত্রিত্ব থাকবে না। আর শুধু মুখ্যমন্ত্রিত্ব কেন, প্রধানমন্ত্রিত্ব বা কোনো মন্ত্রিত্বই থাকবে না। এইটা শুনে অবধি হইচই পড়ে গেছে, জানেন তো। মানে যে লেভেলে সবাই মিলে হইচই শুরু করেছেন দেশ জুড়ে, তাতে মনে হচ্ছে যে ওই নেতা মন্ত্রীরা যখন তখন জেলে যেতেই পারেন, এটা মোটামুটি নিজেরা ধরে রেখে দিয়েছেন। সুতরাং যাবতীয় সমস্যা এই বিলটা নিয়ে। এই সংবিধান সংশোধনী বিলটা ইতিমধ্যেই সংসদে পেশ হয়েছে, বিরোধীরা হইহট্টগোল করেছেন, সেখানেও কাগজ ছোড়াছুড়ি হয়েছে, আর তারপর বিলটা যৌথ সংসদীয় কমিটিতে চলে গেছে। महोदय मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय मैं प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की मंजूरी दी जाए। সংবিধানের 130তম সংশোধনী বিল, কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিল, জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল, 3টে বিলেরই কপি ছিঁড়েছেন বিরোধীরা। তবে বিরোধিতা মূলত সংবিধানের 130তম সংশোধনীকে কেন্দ্র করে। কেন? কমপক্ষে 5 বছর জেল হতে পারে এমন অপরাধ, সেই অপরাধে অভিযুক্ত হয়ে 30 দিনের হেফাজত, তাহলেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর পদ যাবে। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি বলেন, সংবিধানের স্পিরিট অনুযায়ী দোষী প্রমাণ না হওয়া পর্যন্ত সকলে নির্দোষ। তাহলে এই বিল কি তার পরিপন্থী নয়? সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ ব্যক্তি স্বাধীনতার যে শর্ত দিয়েছে, এই বিল তারও পরিপন্থী। अध्यक्ष महोदय, भारत का संविधान का जो मूलभूत ढांचा है वो ये कहता है कि कानून का राज होना चाहिए, देयर शुड बी रूल ऑफ लॉ। और उस रूल ऑफ लॉ, कानून के राज की बुनियाद है कि आप बेगुनाह हैं जब तक आपका गुनाह साबित नहीं किया जाता। It makes an investigating officer the boss of the Prime Minister of India. It violates Article 21, the due process clause. মিম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেন, এই বিলের মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে প্রশাসনিক আধিকারিকের হাতে। Sir, this violates principle of separation of powers. Due process undermines the right of the people to elect a government. Sir, it gives executive agencies a free run to become judge and jury executioner based on flimsy allegations, suspicions, sir. কংগ্রেসের কেসি বেণুগোপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত গ্রেফতারির প্রশ্ন তোলেন। জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। Can I ask a question to the Honorable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested, sir. Whether he took the morality of the मैं रिकॉर्ड क्लियर करना चाहता हूं, मुझ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा
इस्तीफा भी दिया और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ कोई संविधान को मैंने स्वीकार नहीं किया। বিল পেশের পর লোকসভায় তুমুল হই হট্টগোল হয়, বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান, কাগজ ছোড়েন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিলটি আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। দেখুন এই তার গ্রেফতার হওয়ার প্রসঙ্গটা যে আসবে ওই গুজরাটের মন্ত্রী থাকাকালীন, সেটা কিন্তু জানতেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে নৈতিকতার জবাব দিলেন, যেভাবে বুঝিয়ে দিলেন যে নৈতিকতার প্রশ্নেই তিনি আগে ইস্তফা দিয়েছিলেন, তারপর গ্রেফতার হয়েছিলেন এবং এরপর যখন তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন তারপর ফের মন্ত্রী হয়েছেন, একদম পরিষ্কার তৈরি হয়ে এসেছিলেন, একদম জানতেন এটা হবেই আর কি। রাহুল গান্ধীর অতি ঘনিষ্ঠ ওই কেসি বেণুগোপাল, তিনি কি ওই প্রশ্নটা স্বরাষ্ট্রমন্ত্রীকে কানে কানে বলে দিয়েছিলেন নাকি আগের থেকে? বলেছিলেন এই প্রশ্নটা কিন্তু আমি করব। হ্যাঁ, সেটা অবিশ্বাস্য, কিন্তু তার মানে যে কেউ না বললেও এটা কেউ না কেউ যে বলবেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন। যেরকমভাবে বাকি সবাই বিভিন্ন দলের লোকজন চিৎকার চেঁচামেচি করছেন, তারাও কি জানেন যে তারাও কোনো না কোনো সময় এরকম একটা পরিস্থিতিতে পড়তেই পারেন? সেই জন্যই কি এত হইচই? আর দেখুন, মানে সব কিছুর একটা হোমওয়ার্কের ব্যাপার থাকে, তো যেভাবে বিলটা যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিলেন তাতে তো এটাও বোঝা গেল এটা একটা পরিকল্পিত পদক্ষেপ, একটা কৌতূহলের উত্তর এখানে পাওয়া গেল। অধিবেশনের একেবারে শেষ লগ্নে এই বিলটা নিয়ে আসা হলো কেন? যাতে পেশ করেই বিলটা এরকম যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেওয়া যায়। এবার শীতকালীন অধিবেশন পর্যন্ত যৌথ সংসদীয় কমিটি বৈঠক করবে, আলোচনা করবে, আরও অনেক নাটক হবে, কিংবা আরও একটা অধিবেশন পর্যন্ত বৈঠক হবে, ঠিক যেরকম ওই ওয়াক অফ সংশোধনী আইনের সময় হয়েছিল। তারপর কি হবে? কি হবে সেটা এক্ষুনি বলা যায় নাকি? ওয়াক অফ নিয়ে ওই যৌথ সংসদীয় কমিটিতে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি তুলকালাম করেছিলেন, কাঁচ ভেঙেছিল, রক্তাক্ত হয়েছিলেন, এত কিছু হয়েছিল। এটা কি কেউ জানতো না কীরকম হবে? কিন্তু ওয়াক অফ বিল নিয়ে ধারাবাহিক যা মানে পরপর যা হওয়ার কথা ছিল সেই প্রক্রিয়া, তাতে কিন্তু 1 সেকেন্ডও দেরি হয়নি এবং সংসদের দু কক্ষেই সংখ্যাগরিষ্ঠ না হওয়া সত্ত্বেও বিল পাশ করাতে কেন্দ্রীয় সরকারের কোনো সমস্যা হয়নি। এবার দেখুন, এবার যে যৌথ সংসদীয় কমিটি হবে 2 কক্ষের সদস্যদের নিয়ে, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা সেটা আর আমরা কী করে বলবো, কিন্তু কল্যাণের দলের সিদ্ধান্ত অনুযায়ী কেউ না কেউ হয়তো থাকবেন। তৃণমূল কিন্তু লোকসভায় আজকে জবরদস্ত বিক্ষোভ দেখিয়েছে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর সময় তৃণমূলের ওই মহিলা সাংসদ শতাব্দী রায়, মিতালি বাগকে, কিরণ রিজিজু, নবনীত সিং বিট্টুরা হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। মানে সংসদ জমজমাট। সমস্ত ক্ষমতা ইডির হাতে তুমি দিয়ে দিচ্ছ চিফ মিনিস্টারকে সরায় বলে, এটা হয় কখনো? ভারতবর্ষের সংবিধানকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে এরা। বিরোধীরা তো হবেই। এর চেয়ে কালো দিন ভারতবর্ষে খুব কম এসছে, নরেন্দ্র মোদীর সময় অনেকবার এসছে। এটা একটা অন্যতম ব্ল্যাক ডে অফ দি ইন্ডিয়া। আমরা প্রতিবাদ করছিলাম ও ইলেকশন নেমে, যেমন আমরা প্রতিবাদ করিনি সেইভাবে আমরা ও ইলেকশন নেমে সমস্ত আমাদের এমপিরা ওখানে নেমে আমরা প্রতিবাদ করছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ চালাচ্ছিলাম এবং স্লোগান দিচ্ছিলাম। তো হঠাৎ করে বিট্টুজি এবং রিজুজি হঠাৎ করে এসে ঠিক মহিলাদের সাথে ঠিক এইভাবে সামনে এইভাবে আহত বাঘের মতো এইভাবে থাবা দিয়ে এইভাবে এসেছে। দেখুন কিভাবে ছিঁড়েছে চামড়াটা, এখনো দাগ আছে দেখুন। কিরণ রিজিজু তো এদের কাছে যায়নি, এনারা নিজেদের সিট থেকে উঠে এসে কিরণ রিজিজুর কাছে এসেছে বা ট্রেজারি বেঞ্চের কাছে এসেছে। তাহলে কে কার দিকে হামলা করলো বা কে কাকে নিগ্রহ করলো? এই ভিকটিম কার্ড খেলার যে অভ্যেস তৃণমূলের, সেটা এরা করছে। কিন্তু এটা ঢাকার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাগজ চড়েছিল, মহুয়া মৈত্র সেইভাবে কাগজ চড়েছেন গৃহমন্ত্রীর দিকে, এইটা থেকে চোখ ঘোরানোর জন্য এরা এখন অভিযোগটা করছে। আপনারা বিলের কপি ছুড়েছেন এটাও বলছে বিজেপি তরফ থেকে। হ্যাঁ, ছুটতেই পারে, কেউ না কেউ ছুড়েছে। আমরা কেন? কংগ্রেসও ছুড়েছে, কংগ্রেস লাস্টে এসে ছুড়েছে।
আমাদের হাতে কোনো বিলের কপি ছিল না। মিতালিকে আর শতাব্দীর গায়ে ধাক্কা মেরেছে এসে বিট্টু আর রিজু। প্রথমে তো আবু তাহেরদাকে দিল, আবু তাহেরদাকে দেওয়ার পর আবু তাহেরদা সাইড হয়ে গেছে। তারপরে সামনে আমি, শতাব্দী, আমাদের শর্মিলাদি ছিল। এইভাবে আচরণ মহিলাদের সামনে, এইভাবে সামনে এসে ধাক্কা মারা, এটা যে বিজেপি যে মহিলা বিদ্বেষ, বিজেপি যে মহিলাদের সহ্য করতে পারে না, ওরা বারংবার প্রমাণ করেছে। কিভাবে আমার উপরে নির্যাতন করে আমাকে টেনে ফেলা হয়েছে, কিভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে। আমাদের তো এখন প্রাণের ভয় এসে যাচ্ছে, আমাদেরকে পুরোপুরি মহিলাদেরকে টার্গেট করে নিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা কত একটা জটিল জায়গায় চলে গেছে। লোকসভায় মারদাঙ্গা, এবার মারদাঙ্গা হলে তার বিচার করবেন স্পিকার। আমরা অভিযোগ আর পাল্টা অভিযোগ শুনছি, আপনাদের শুনিয়েছি। লোকসভায় অতি শক্তিশালী ক্যামেরা প্রত্যেকটা অ্যাঙ্গেলে বসানো আছে, কে কার প্রতি কী আচরণ করেছেন সেটা নিশ্চয়ই ধরা পড়েছে। এবার এগুলো স্পিকার কি করবেন, দেখবেন, কি দেখে কি ঠিক করবেন, নিশ্চয়ই তারপর তিনি যা বলার বলবেন। আমাদের বিষয় অন্য। এই যে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলছিলেন, তখন তার মনে কি কোনো ছবি ভেসে উঠছিল? ইনফ্যাক্ট এই যে বিভিন্ন দলের যে বিভিন্ন সাংসদরা যখন বলছিলেন, এই বিলটার প্রতিবাদ করছিলেন, প্রত্যেকের মনেই কিন্তু কোনো না কোনো ছবি ভেসে উঠছিল। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে কোন ছবি ভেসে উঠছিল? নিঃসন্দেহে ওই যখন বলছিলেন না ইডিকেই বিচারক বানিয়ে দিলেন, ইডির হাতেই সব ক্ষমতা, তখন নিশ্চয়ই তার চোখের সামনে যেরকম পরপর সব সরে যায়, সেরকম করে একবার পার্থ চট্টোপাধ্যায়, একবার জ্যোতিপ্রিয় মল্লিক, এরকম পরপর ছবিগুলো নিশ্চয়ই সরছিল। আমাদের চিন্তা এই যে ছবিটা নিয়ে তাদের মাথার মধ্যে একটা ঘুরপাক খেয়েছে নিশ্চয়ই, যার জেরে তারা মনে করছেন যে এটা তো সত্যি হাতে গরম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তখন হয়নি, ধরুন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে তার দল সরিয়ে দিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও তাই, তিনি ফিরে এসছেন কিন্তু তার মন্ত্রিত্বটা গেছে, কিন্তু সেগুলো দলের সিদ্ধান্ত। এবার তো এগুলো অটোমেটিক হয়ে যাবে। এই যে ঝামেলাটা সকাল থেকে শুরু হয়েছে, এটা কিন্তু তার মানে এর ফলাফলটা সুদূর প্রসারী। এরকম যে এটা কিছু করতে চলেছে কেন্দ্রীয় সরকার, এই আভাসটা ছিল। এই বিলের খবর কাল মধ্যরাতের একটু আগে কানে আসতে শুরু করে, মানে আভাসটা এসছে একদম শেষ বেলায়, ছিল কিন্তু শেষ বেলায়। আজ দুপুরে বিল পেশ করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এটা দেখে আপনাদের মনে পড়ে যাচ্ছে না অন্য আরেকটা বিলের কথা, যেটা দিয়ে শুরু করলাম, দেখালাম আপনাদের। 6 বছর আগে ঠিক এভাবেই তো একটা চকিত পদক্ষেপে বিজেপি ওই অনুচ্ছেদ 370 ধারা বিলোপ করে দিয়েছিল। সেটাও তো সংবিধান সংশোধনী ছিল। লোকসভার 2 কক্ষে উপযুক্ত সংখ্যাগরিষ্ঠতার জোরে এটা পাশ হয়ে গেছিল, কিন্তু তখন লোকসভায় বিজেপি ছিল 303 আর এখন 240। লোকসভাতেই তো একক সংখ্যাগরিষ্ঠতা নেই, রাজ্যসভাতেও নেই, তাহলে এই বিলটা নিয়ে আসা হলো কেন? ভাবছেন তো যে এই আত্মবিশ্বাসটা কোত্থেকে পাচ্ছে বিজেপি যে এই রকম একটা বিল, যেটা নিয়ে যার প্রতিক্রিয়া তো দেখলেন, এই প্রতিক্রিয়া যে হবে এটা তো জানতেন। মানে যেভাবে প্রশ্ন নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার মানে এই ধরনের তীব্র প্রশ্ন আসবে তিনি জানতেন, মানে এরকম প্রতিক্রিয়াও আসবে তারা জানতেন। তারপরেও কেন আনলেন? এই লোকসভার মেয়াদ 2029 পর্যন্ত, বিল পাস করাতে হলে তার মধ্যেই করাতে হবে, কিন্তু ততদিন এই সংসদীয় সমীকরণ তাদের তো খুব বেশি অদল বদল হবে বলে মনে হয় না। তবুও বিলটা আনা হলো কেন? একটা কারণ হতে পারে যে দেশের রাজনৈতিক ময়দানে একটা বিতর্ককে একদম আছড়ে ফেলা হলো। এটা এমন একটা বিষয় বলে দেওয়া হলো যেটা জনসাধারণের কাছে খুব পছন্দ হতে পারে, ঠিক যেরকম ওই নায়ক সিনেমায় অনিল কাপুরের এই ডায়ালগগুলো প্রবল জনপ্রিয়তা পেয়েছিল, লোকজনের মধ্যে আলোচনা হয়েছিল, বলে খারাপ হয় না। এই যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই বার্তাটা যেটা বিজেপি দিতে চাইলো, এটা মানুষজনের মধ্যে একটা জনপ্রিয়তা পেয়ে যেতে পারে, বিশেষ করে এখন চারপাশে যা হচ্ছে এবং যেভাবে সব কিছুতেই সাধারণ মানুষ রিসিভিং এন্ডের হচ্ছে, এবং দেখে মনে হচ্ছে যে যাবতীয় যা কিছু ফল ভোগ করা সব আমাদের জন্য।
এই নেতা মন্ত্রীরা এদের কোনো কিচ্ছু হয় না, এরা যে কেউ যা খুশি করে যাচ্ছে, গোটা চারপাশে সব কিছু রসাতলে যাচ্ছে, আমরা ভুগছি, এদের কিছু হেলদোল নেই। যদি বা কেউ ধরা পড়ে তারপরে দিব্য জামিন পেয়ে যাচ্ছে। এই রকম একটা জায়গায় অন্তত কিছু হচ্ছে নেতা মন্ত্রীদের, কিছু, এইটা ভেবেই তো লোকজন বেশ খুশি খুশি হয়ে যাবে। কিন্তু দেখুন রাজনৈতিক নেতারা তারা তো খুশি হতে পারছেন না। এই যে কংগ্রেস সহ যাবতীয় বিরোধিতা করেছে। এবার খেয়াল করে দেখুন কখন এই গোটা গল্পটা হলো। রাহুল গান্ধী বিহারে ভোট অধিকার যাত্রা শেষ করে, মানে তার যাত্রাটা আর কি, ওটা শুরু করে দিয়ে সদ্য দিল্লি ফিরেছেন। 17 তারিখ লালু প্রসাদ যাদবের সঙ্গে এক মঞ্চে ছিলেন তিনি, গলা জড়িয়ে, মানে আলিঙ্গন টালিঙ্গন হয়েছে আর কি। 12 বছর আগে এই লালু প্রসাদ যাদবই তো দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সুপ্রিম কোর্টের তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ওপর বিধিনিষেধ আরোপ হয়েছিল। আর তখন আরজেডির চাপে শরিক তো কংগ্রেসের কেন্দ্রীয় সরকার দাগি বাঁচাও অর্ডিন্যান্সটা নিয়ে এসেছিল। রাহুল গান্ধী স্বয়ং তার বিরোধিতা করেছিলেন, নিজের দলের মন্ত্রিসভার আনা অর্ডিন্যান্সকে ছিঁড়ে ফেলা উচিত বলে মন্তব্য করেছিলেন। মানে তার হাতে সেই সময় তার ভূমিকায় তারই দলের মন্ত্রিসভা, মনমোহন সিং মন্ত্রিসভা অপদস্থ হয়েছিল, অপমানিত হয়েছিল, বিতর্ক হয়েছিল। ভোট প্রচারে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সেই অপমান নিয়ে সরব হয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী স্বয়ং। আর রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছিলেন আসলে রাহুল পরিকল্পিতভাবেই এই মনমোহন মন্ত্রিসভার অর্ডিন্যান্সের বিরোধিতা করেছিলেন যাতে ইউপিএ সরকারের দুর্নীতির দায় থেকে নিজেকে আলাদা করা যায়। কিন্তু এখন তো তিনি লালু প্রসাদ যাদবকে আলিঙ্গন করছেন, দুজনে সমস্বরে নির্বাচন কমিশনকে ভোট চোর বলছেন। আর বিজেপি বলছে দেখো কে কাকে ভোট চোর বলছে। মানে এই সংবিধান সংশোধনীটা পুরনো সব বিতর্ককে টেনে আনার সুযোগটা বিজেপিকে দিচ্ছে, তাও কখন? ওই বিহারের ভোটের ঠিক আগে। মানে সংসদীয় সমীকরণ যাই হোক, যতই এই মুহূর্তে এককভাবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকুক, বিজেপি এই ক্রস ভোটিংয়ের একটা অঙ্ক তার মানে কষতে শুরু করেছে। সেই রকম একটা পরিস্থিতি ভাবছে হয়ে যেতে পারে। এবার এক্ষুনি যে অঙ্কটা মিলে যাবে এটা তো বলা যায় না, কিন্তু বিহারের ভোটের পর অঙ্কটা মিলেও যেতে পারে। রাজনীতিতে কোনো কিছু অস্বাভাবিক নয়, কারণ ঠিক যেরকমভাবে কংগ্রেসের ভেতর থেকে রাহুল গান্ধী তার মন্ত্রিসভার, মানে তাদের দলের মনমোহন মন্ত্রিসভার বিরুদ্ধ স্বর হিসেবে উঠে এসেছিলেন, ঠিক একইভাবে কংগ্রেসের ভেতর থেকে তো এখনই কিছু কিছু বিরুদ্ধ স্বর শোনা যাচ্ছে। There is a lot of action going on. You must have heard, I'm sure all of you have heard, of the new bill that the BJP is proposing. We are going back to medieval times when the king could just remove anybody at will. There's no concept of what an elected person is. He doesn't like your face, so he tells ED, put a case, and then democratically elected person is wiped out within 30 days. This is new. These new bills are set to become instruments in the hands of ruling party to further undermine and destabilize democratically elected governments in these states. On the face of it, it seems reasonable that anyone who does anything wrong should be liable to punishment and should not be holding a high constitutional office or a political office. I think that makes sense. তাহলে কি বুঝলেন? শশী থারুরই তো প্রথম উল্টো সুরে কথা বলতে শুরু করে দিলেন। রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে একরকম বললেন, উনি তার উল্টোটা বললেন। ভালোই তো বললেন, তো ভালোই তো। যদি সেই কেউ অন্যায় করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়া যেতেই পারে। এবার দেখুন শশী থারুরের সুর ওই অপারেশন সিঁদুরের সময় থেকেই তার নিজের দলের সাথে মিলছে না। তো এই অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিতর্কের সময় শশী থারুর কংগ্রেসের বক্তার তালিকায় ছিলেন না। পরবর্তী ক্ষেত্রে অবশ্য শোনা গেছিল যে থারুর নিজেই নাকি বক্তার তালিকায় থাকতে চাননি। হয়তো এই কথাগুলোই, মানে দলের উল্টো কথা বলতেন, এটা দলের পছন্দ হতো না, যে চেয়ে দলের বিরাগ ভাজন হবেন না বলেই হয়তো তিনি সেই সময় বক্তব্য রাখতে চাননি। কিন্তু দেখুন যদি এই বিল নিয়ে ভোটাভুটি হয়
তখন তো আর সরে থাকার ব্যাপার নেই। শশী থারুর তো ভোটারের তালিকায় থাকবেন। এবার কংগ্রেস যদি হুইপ জারি করে তখন কি হবে? অনেক কিছু হবে আর কি, বোঝাই যাচ্ছে। কিন্তু আপাতত বিজেপি কংগ্রেসের সঙ্গে এই বিল নিয়ে কয়েক মাস যে হাডুডু খেলবে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। কংগ্রেস দাগি বাঁচা অর্ডিন্যান্স এনেছিল, বিজেপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পদ কেড়ে নেওয়ার বিল এনেছে। এবার এটা দুটো সামনে ফেলে দিয়ে বলবে এবার ভোটাররাই বিচার করুক কারা বেশি স্বচ্ছতার পক্ষে। মানে এই প্রচারটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। তবে কোনো প্রধানমন্ত্রী কোনো মামলায় গ্রেফতার হয়ে 30 দিন হেফাজতে থাকবেন, বিলের খসড়ায় এরকম শর্ত লেখা থাকলেও বাস্তবে সেটা আদৌ সম্ভব কি আজকের দিনে দাঁড়িয়ে? কেউ ভাববেন না। এবার বিরোধীরা অভিযোগ তুলছেন যে রাজ্যে রাজ্যে বিরোধী দলের সরকারগুলোকে ফেলে দিতেই এই বিলটা আনা হয়েছে। কারণ অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন দুটো তো হাতে গরম উদাহরণ রয়েছে। সাম্প্রতিককালে এই দুই মুখ্যমন্ত্রীকে আমরা গ্রেফতার হতে দেখেছি এবং দুজনেই 30 দিনের বেশি হেফাজতে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বিলকে ওই জন্যেই কালো বিল বলেছেন, আর দিনটাকে কালো দিন বলেছেন। তার মত হচ্ছে এটা সুপার এমার্জেন্সি জারির চেষ্টা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একইভাবে এই নির্বাচিত সরকার ফেলে দেওয়ার একটা চক্রান্ত হিসেবে এই বিলটাকে বর্ণনা করেছেন। অর্থাৎ ঠিক যেভাবে বিরোধীরা একযোগে এর বিরোধিতা করছিলেন, তাতে কিন্তু ওই ইন্ডি জোটের ঐক্য অন্তত মানে মাঝখানটায় শশী থারুর একটু বেসুরো গাইলেও ইন্ডি জোটের মানে কংগ্রেসের বাকি যারা শরিক দল তারা কিন্তু কংগ্রেসের সুরেই সুর মেলাচ্ছে। এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা। আপনি একদিকে ইলেকশন কমিশনকে লাগাচ্ছেন, আর একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে লাগাচ্ছেন। কি স্কোয়ার? বিরোধী রাজনৈতিক দলেরা প্রতিবাদ করেছে, কিন্তু রেলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে 2:10, 2:12 সময় হাউস অ্যাডজার্ন করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এত হুম্বি তম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে। আপনাদের উদ্দেশ্য কোনোদিন দুর্নীতি রোখা নয়, আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা। মহারাষ্ট্রে যেখানে আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন, গভর্নমেন্ট ভাঙবেন, আর জোর জবরদস্তি ইডি-সিবিআই লাগিয়ে আপনারা দলে জয়েন করাবেন। এই জন্য তো বিল আনা হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব। কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন যে 240টা সাংসদ নিয়ে যদি সংশোধন কেউ পাল্টানোর কথা ভাবে, তাদের হাতে যদি 400টা সাংসদ থাকতো তারা কি করতো? 12টা বিজেপি জিতেছে, 29টা তৃণমূল জিতেছে, একটা কংগ্রেস জিতেছে। এটা যদি উল্টো হতো, যে 12টা তৃণমূল জিততো, 29টা বিজেপি জিততো, এই বিল হয়তো এতদিনে পাস হয়ে যেত। দেখুন, সব যুক্তিরই একটা উল্টো যুক্তি থাকে, কিন্তু এ তো রাজনীতিকদের যুক্তি, পাল্টা যুক্তি এ সমস্ত চলছে। আমরা তো গ্যালারিতে বসা দর্শক, আমরা দেখছি আর আকাশ থেকে ধপাস করে পড়ছি। এরকম হয় বুঝি? এরকম হতে পারে? সিরিয়াসলি জানতাম না তো। সত্যি সত্যি এরকম নির্বাচিত জনপ্রতিনিধিদের এইভাবে আসলে ওই তদন্তকারী এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে গ্রেপ্তার করে সরকার উল্টে দেওয়া যায়? রাজনৈতিক দলগুলো এরকম ভাবে? এটা তো জানতাম না। ভাগ্যিস এই রাজনৈতিক নেতারা আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এগুলো সবই রাজনীতির খেলা, রাজনীতিতে সব সম্ভব। তার মানে এবার ভাবুন, একটা রাজনৈতিক দল তারা আরেকটা রাজনৈতিক দলের নির্বাচিত মন্ত্রীকে, শুধু জনপ্রতিনিধি না, তারপর মন্ত্রীকে এই সরকার ভাঙার জন্য, এবং মুখ্যমন্ত্রী শুদ্ধ সরকার ভাঙার জন্য তাদের বিরুদ্ধে ইডি, সিবিআই মানে তাদের নেতৃত্বাধীন এই রকম বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে সেগুলোকে তার মানে ব্যবহার করেন। মানে যদি এরকমভাবে মিথ্যে অভিযোগেও এই যা শুনলেন আর কি, সরকার ভাঙার জন্য যদি এটা ব্যবহার করা হয়, মানে তখন তো অভিযোগ খুঁজে বার করতে হবে, বানাতে হবে, মানে মিথ্যে অভিযোগ, মানে এরকম মিথ্যে অভিযোগে দেখে দেওয়া যায়? এটা তো জানতাম না। ভাগ্যিস ধরিয়ে দিলেন। মানে রাজনৈতিক দল এইভাবেই ভাবে। আচ্ছা
যদি সরকার ভাঙার জন্য মানে বিরোধীদের যদি দমানোর জন্য এই রকমভাবে নিজেদের অধীনে থাকা এজেন্সি ব্যবহার করা হয়, তাহলে যার হয়তো অতটা ক্ষমতা নেই, ধরুন কোনো রাজ্য সরকার, সে তার এলাকার মধ্যে বিরোধী স্বর দমিয়ে দিতে একইভাবে তার এজেন্সিগুলো ব্যবহার করবে না তো? এইটা জাস্ট আমরা ভাবছি। কারণ সেক্ষেত্রে তো আপনি আমি সাধারণ মানুষ, কখনো কখনো যারা আন্দোলন করছেন তারা টার্গেট হয়ে যাবেন। যদি ওইটা হওয়া সম্ভব হয় তাহলে তো এটাও হওয়া সম্ভব, তাই না? আর একটা ছোট্ট প্রশ্ন, সাদা মনে কাদা নেই, কিছু মনে করবেন না। দেখুন, জনপ্রতিনিধি তো আপনার আমার ভোটে নির্বাচিত, একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম। আপনার আমার সমস্যার হলে সেই সমস্যার কথাগুলো তুলে ধরবেন, আমাদের প্রয়োজনীয়তা তুলে ধরবেন, আমাদের উন্নয়নের জন্য কি কি দরকার সেই কাজগুলো করবেন। সেটা করতে গিয়ে তারা যখন আমাদের ভুলে নিজেদের উন্নয়ন করে বসেন, আমাদের ভোটগুলোকে কাজে লাগিয়ে তারা জনপ্রতিনিধি হয়ে যখন ইচ্ছে মতো এ দল থেকে ও দলে চলে যান, আমাদের মানে মতামতকে জাস্ট লাথি মেরে উড়িয়ে দিয়ে, সেই বেলা যখন একের পর এক জনপ্রতিনিধি ওই দুর্নীতির দায়ে অভিযুক্ত হন, সেই বেলা করতে পারেন, ধরা পড়বেন না। এটাই কিন্তু মজার ব্যাপার, এটাই ঘটনা, এটাই বাস্তব, এবং এই অধিকার বোধটা ওনাদের আছে। সেই জন্যই সবাই রাজনীতিকদের জন্য আলাদা একটা রক্ষা কবচ দাবি করছেন, এইটা বুঝতে পেরেছি। এবার দেখুন, হতেই পারে যেরকম বলছেন বিজেপি তারা রাজনৈতিক দল হয়েও এই এতটা স্বচ্ছতার ধামাধারি হওয়ার চেষ্টা করছে কেন? হতেই পারে তারাও আসলে চাইছে এই রকম একটা আলোচনা হোক, কারণ এই মুহূর্তে তাদের এই ব্যাপারে আপাতত তারা নিশ্চিন্ত রয়েছে, অন্য দলগুলোর চাপ বেশি। অথবা হয়তো সত্যি সত্যি যেরকম ধরিয়ে দিচ্ছে তাদের মনে ওরকমই কিছু লুকিয়ে রয়েছে, সরকার ভাঙা টাঙা সব হতে পারে, কোনো কিছু অস্বাভাবিক না। সব কিছুর পরেও আপনার আমার চিন্তাটা কিন্তু একটু বেশিই আছে, কারণ নেতারাই আমাদের ধরিয়ে দিচ্ছেন কি হলে কি হতে পারে। দেখুন, দাগ লাগলে দাগি, আর দাগি হলেই যে দামি, এটাও তো রাজনীতির চেনা হিসেব। ওই অনুব্রত মণ্ডল অথবা জ্যোতিপ্রিয় মল্লিক, কেউ গরু পাচার তো কারোর রেশন দুর্নীতি, দাগ তো লেগেছিল, তাতে দাম কমেনি। জেল হেফাজত হয়েছিল, জেল মুক্তি না হলেও মানে তাদের বিরাট যে দাগি বলে সবাই রেখে দিয়েছিলেন, এরকম না। আবার দাগ মুক্তি এখনো হয়নি অফিসিয়ালি, কিন্তু জেল মুক্তি ঘটেছে, এটাও তো বাস্তব। কেন্দ্রের নয়া বিলে 30 দিনের বেশি হেফাজতে থাকলেই মন্ত্রিত্বে কোপ। এবার অনুব্রত মণ্ডলেরও সমস্ত চাপঠাপ নেই, তাই তিনি রাজ্যপাট ফিরে পেয়েছেন, কোনো বাধা নেই। জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি মন্ত্রী থাকাকালীন রেশন দুর্নীতিতে জেলে গেছিলেন, ফিরে এসছেন বটে, কিন্তু মন্ত্রিত্ব ফিরে পাননি। ওই বিলটা তো এখনও পাশ হয়নি, কিন্তু এটা তার দলের সিদ্ধান্ত, মানে পাবেন না এমনটা হলফ করেও অবশ্য বলা যায় না, কিন্তু ফের সুযোগ পেলে আইন কি বাধা হবে? নিশ্চয়ই মনে মনে এখন ভাবছেন সিঁদুরে মেঘ, কারণ আশায় বাঁচে চাষা তো। আর রাজনৈতিক নেতারা তো প্রত্যেক মুহূর্তে জানেন কোনো কিছু কনস্ট্যান্ট না, এই মুহূর্তে যেটা নেই এই ছিল, এই নেই যেরকম হয়ে যায়, তেমনি এই নেই সেটা এই হলো, সেটাও তো হয়ে যায়। তো মন্ত্রী নেই হতে কতক্ষণ? তবে হ্যাঁ, স্লো বাট স্টেডি জ্যোতিপ্রিয় কিন্তু এগোচ্ছেন। দীর্ঘদিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে তিনি উপস্থিত। 21শে জুলাই মঞ্চের ধারে কাছে তাকে দেখা যায়নি, থাকতে দেওয়া হয়নি বোধহয়, কিন্তু বলা হয়েছিল কি দল শিয়ালদায় দায়িত্ব দিয়েছিল, গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার মানে দূরে হলেও ছিলেন, দূরে হলেও রাখা হয়েছিল। এবার কি দূরের থেকে কাছে আসছেন, চেয়ারের কাছাকাছি? প্রশ্ন উঠছে, কারণ তিনি নিজেই বলে দিয়েছেন দল যা দায়িত্ব দেবে তিনি সাদরে গ্রহণ করবেন। তার মানে দেওয়া নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর একটা প্রসেস চলছে। এটা কিন্তু একদম রূপক, জানেন তো, প্রতি মুহূর্তে তারা রাজনীতিকরা সব কিছুর ইঙ্গিত আগের থেকে দিয়ে দেন। অনেকটা হার্ট অ্যাটাকের যেরকম আগে ইঙ্গিত পাওয়া যায় বলে ডাক্তাররা, সেরকম রাজনীতিতেও ইঙ্গিত থাকে। দিন কয়েক আগে মাঠে নেমেছিলেন
সবাই খেলা হবে, সবাই বললাম না রাজনৈতিক নেতারা বিভিন্ন রকম রূপে বিভিন্ন রকমভাবে মাঠে নেমে পড়েছেন এবং বিভিন্ন রকম খেলা খেলছেন মাঠে নেমে। তো জ্যোতিপ্রিয় মাঠে নেমেছিলেন, সত্যিকারের খেলার মাঠ। মুশকিল হচ্ছে কি অনভ্যাসে চর্চা হ্রাস। একসময় খেলতেন কিন্তু এখন অন্য খেলা খেলেছেন, যার জন্যে আবার মাঝখানে আনফিট হয়ে পড়েছিলেন, খেলার বাইরে চলে গেছিলেন। তো এবার তারপর ফের মাঠে হুমড়ি খেয়ে পড়েছেন, ফের উঠে দাঁড়িয়েছে। খেলোয়াড়রা এরকমই হয় আসলে, পড়েন কিন্তু উঠে দাঁড়ান। ওই জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে, বিজ্ঞাপনের সেই লাইনটা, ওটা যদি এখন নতুন করে বিজ্ঞাপন করতে হয় না, শুধু রাজনৈতিক নেতাদের নিয়েই করা উচিত। আর কেউ এটার জন্য পারফেক্ট মডেল হতেই পারেন না। আপনারা বলবেন খেলাধুলো, খেলোয়াড়, এই খেলা সে খেলা আলাদা, এই খেলার খেলোয়াড় আলাদা, ও খেলার খেলোয়াড় আলাদা। মানে আসল খেলোয়াড়রা তারা অন্যরকম লোক, তারাও চোটাঘাত পেতেন। গোষ্ঠপাল, চীনের প্রাচীর বলা হতো, খালি পায়ে ব্রিটিশদের রুখে দিতেন এই রক্ষণের দিকপাল ফুটবলার। একবার এক গোরা ফুটবলার বুট পায়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল তার পাটা। তিনি তখন মোহনবাগানের ক্যাপ্টেন, আহত হয়েছিলেন, পা থেকে রক্ত বেরিয়েছিল। ওই খালি পা সেই ক্ষত বিক্ষত পা নিয়েই গোরাদের রুখে দিয়েছিলেন গোষ্ঠপাল। আজকে গোষ্ঠপালের কথাটা মনে পড়ে গেল, কারণ আজ গোষ্ঠপালের জন্মদিন, জানেন তো। এই বাঙালি অস্মিতা, বিভিন্ন রকম বাংলার গর্ব, এসব নিয়ে আমরা এখন খুব মেতে উঠেছি না। খেলা হবে বলছি, সেই সব ধরলে গোষ্ঠপালের আজকে একটা কাল্ট ফিগার হওয়া উচিত ছিল। আজকে তাকে নিয়ে সবার মেতে ওঠা উচিত ছিল। গোষ্ঠপাল কলকেই পেলেন না। কেন পেলেন না? কেউ বলবেন ওই নামটার জন্য নয় তো, ওর পুরো নাম গোষ্ঠ বিহারী পাল। এবার কেউ ওই পুরো নামের মধ্যে বিহারি দেখতে পেয়ে থাকতে পারে, আবার এটা হতে পারে ওনার জন্ম তো ফরিদপুরে, কেউ বাংলাদেশি ভেবে থাকতে পারেন। তাই জন্য হয়তো আজকের দিনেও তিনি ব্রাত্য। টুকটাক যেখানে যেটুকুনি যা হওয়ার সেগুলো হয়েছে, ওই নিয়ম পালন। ক্রীড়ামন্ত্রীও গেছিলেন একটা অনুষ্ঠানে ওই ময়দানে, কিন্তু ওই বললাম না, সব ছুঁয়ে দেওয়ার জন্য রিচুয়ালস, ওগুলো আবেগ, সত্যিকারের ভালোবাসা, মনে রাখা নেই। কিন্তু খেলোয়াড় জ্যোতিপ্রিয় তিনি ব্রাত্য নন, পুরো দমে মাঠে নেমে পড়েছেন, একটু করে ডিফেন্সটা মজবুত করছেন। মানে বাঙালির উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা এখন গোষ্ঠপাল না হলেও জ্যোতিপ্রিয় কিন্তু হতেই পারে। কোনো দূরত্ব নেই, বারাসাতে সবাই আমরা এক, ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। বুঝতে পারবে 2026-এ বুঝতে পারবে যে লড়াই। সাংগঠনিকভাবে আমরা বলেছি দল যা দায়িত্ব দেবে, যাকে যে পোস্টে দল দেবে সেই পোস্টে আমরা নিয়ে কাজ করব। আমরা প্রত্যেকেই দল করেছি, 30 বছর 35 বছর দল করেছি, সুতরাং স্বাভাবিকভাবেই দলের উপর সব ছেড়ে দিয়েছি, যেটা বলবে সেটাই পাই না। তৃণমূল কংগ্রেসে জেল ফেরত হলে, অপরাধটা নির্দিষ্ট হলে গুরুত্ব বাড়ে। এই অনুব্রতর গুরুত্ব বেড়েছে তিহার ফিরে, তিনি আবার পরে জেলায় সভাপতি হয়ে গেছেন। এবার বালু মল্লিক জেল ফেরত, তারও গুরুত্ব বাড়ছে। অভিষেক তার মিটিং ফিটিংয়ের জায়গাটাই করছেন, অনেকদিন ডাকেননি মাঝখানে। তৃণমূল কংগ্রেসে নতুন বা পুরনো এই দূরত্বের ওই গুজবটাই তো এটা তৈরি করা গুজব। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 5টা প্রজন্ম তৈরি করে রেখে গেছেন। মাঝে মধ্যে মিডিয়ায় খবর হয় বেফাস কথা বললেন, এভাবে এই ভাষা প্রয়োগ করলেন, এগুলো তারা ইচ্ছাকৃত বলেন যে এগুলো হলে তৃণমূলে বড় পদ পাওয়া যায়। জ্যোতিপ্রিয় মল্লিক যে ভাষা ব্যবহার করেছিলেন, অনুব্রত মণ্ডল যে ভাষা ব্যবহার করেছিলেন এবং যে দুর্নীতি তারা করেছিলেন, সেই সমস্ত কিছু আসলে তার দলে কোনো একটা পদের সম্ভাবনা, কোনো একটা ক্ষমতার সম্ভাবনার জন্যই করা হয়েছিল, সে আজকে দিনের আলোর মতো স্পষ্ট। এবার কেউ যদি মাঝখানে কুণাল ঘোষকে প্রশ্ন করেন, এই যে যাবতীয় গুজবগুলো, মানে দূরত্বের গুজব যদি সত্যিই ভুল হয় এবং যদি এইভাবেই দূরত্বটাকে ভুল প্রমাণিত করে পার্থ চট্টোপাধ্যায় দলের কাছাকাছি চলে আসেন, তখন দল তাকে হাত বাড়িয়ে বুকে জড়িয়ে নেবে তো। দেখুন, জেলা সভাপতি নন, মন্ত্রী নন, তারপরেও জ্যোতিপ্রিয় মল্লিক সংগঠনে রয়েছেন। তিনি তো বলতেই পারেন নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। ইন্দ্রাণী সিনেমার সেই বিখ্যাত গানটা লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার।
তিনিও বাংলাদেশি গোষ্ঠপালের মতো, জানেন তো, ফরিদপুরে জন্মেছিলেন। আজ ওই বিশিষ্ট গীতিকার এবং সুরকারেরও জন্মদিন। হ্যাঁ, তাকে না বাংলাদেশি ভেবে কেউ ওই গান ফান নিয়ে আর চর্চা বন্ধ করে দেয়। তবে সেটা তাকে বাংলাদেশি ভাবলেও সেটা বৈধ না বৈধ সেটা সরকারের ব্যাপার, এবং সেক্ষেত্রে আবার বিজেপি ঢুকে পড়ে তার জন্য সিএর কথা ভাববে কিনা, মানে মরণোত্তর সিএর কথা ভাববে কিনা, সেই সমস্ত অনেক জটিল রাজনৈতিক আবর্ত তৈরি হয়ে যেতে পারে। আজকাল কোনো কিছু অসম্ভব নয়। আপাতত এদের যাদের নিয়ে আছেন তাদের নিয়ে একটু ভাবি আর কি। আপাতত যারা আছেন, দেখলেন এক মন্ত্রীমশাই, প্রাক্তন মন্ত্রীমশাই, তিনি আপাতত পড়ে গিয়েও জীবনের ওঠাপড়াকে গায়ে না মেখে উঠে দাঁড়াচ্ছেন। আরেকজন, তিনিও বোধহয় ওই অ্যান্টিসেপটিক ক্রিমটা গায়ে মাখার প্রস্তুতি নিচ্ছেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনিও আর মন্ত্রী থাকবেন কিনা সেটা এখন পর্যন্ত সেটা দলের ব্যাপার, সরকারের ব্যাপার। কারণ এখন তো ওই বিল টিলগুলো পাস টাস হয়নি, এগুলো এখন যা সরকার করবে, যা দল করবে তাই হবে। ইডির বিশেষ কোর্ট জানিয়ে দিয়েছে অবশ্য যে আদালতে হাজির হয়ে তাকে আত্মসমর্পণ করতে হবে, এবং সেটা করলে এই রানিং ক্যাবিনেটে আরেকজন মন্ত্রী, তার গায়ে দুর্নীতির দাগটা পড়ে যাবে। তারপর কি হবে দেখা যাক। মোদ্দা কথা হচ্ছে, যদি তিনি কোনোভাবে অ্যারেস্ট হন তাহলে এই পার্থ, জ্যোতিপ্রিয়, মদনদের তালিকায় চন্দ্রনাথ চলে আসবেন। এবার দাগ মানে দামি, একটু আগে বলেছিলাম, তবে এক্ষেত্রে মানে এগুলো আবার একটু সময় বিশেষে ব্যাপারটা বদলে যায়। সামনে ভোট তো, তাই চন্দ্রনাথের দাম কতটা ঊর্ধ্বমুখী সেটা নিয়ে সন্দেহ আছে। মন্ত্রীকে গ্রেপ্তার করলে সরকারের গায়ে দাগ লাগবে, সরকার কি সেই দাগ মেনে নেবে? দুটো অপশান আছে তার মানে। এক, চন্দ্রনাথ সিনহাকে ছিটকে দেওয়া হবে, মানে ফোর্সড রেজিগনেশনে মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হবে, নিজেরাই বাদ দিয়ে দেবে। নয়তো আরেকটা জিনিস হতে পারে, ওই চক্রান্তের পুরনো কাসুন্দি শোনা যেতে পারে। কিন্তু দ্বিতীয় অপশানের ইঙ্গিত এখন অবধি মিলছে না, জানেন তো। ঠিক যেরকম পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটা বেশি শোনা যায়নি, কারণ তার বান্ধবীর বাড়িতে ওই যে টাকার পাহাড়টা প্রথমবারের জন্য বাঙালি দেখে ফেলেছিল না, তারপর ওটা কেউই হজম করতে পারেনি, এটা বুঝেছিলাম আর কি। এতটা ছিল এটা কেউ ভেবেছিল, আর এরকম থাকতে পারে এটা কেউ ভেবেছিল, আর কেউ কেউ নিশ্চয়ই ভেবেছিল হ্যাঁ এত ছিল আমাদের জানতে দেয়নি, এরকম ব্যাপার আর কি। দেখুন 12ই সেপ্টেম্বর এই চন্দ্রনাথবাবুর ব্যাপারে ডেডলাইন দিয়ে দিয়েছে আদালত। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের এই কারা আর ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী, তার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন রাজ্যপালও দিয়ে ফেলেছেন। মানে মন্ত্রীদের জন্য তো নিতে হয়, সেটা নেওয়া হয়ে গেছে। বুধবার আদালতে এটা জানিয়ে দিয়েছে ইডি। এবার কিভাবে চন্দ্রনাথবাবু নজরে পড়লেন এটা ইন্টারেস্টিং। দেখুন, চন্দ্রনাথবাবুর অ্যাকাউন্টেও আর বাড়িতেও প্রচুর টাকা পাওয়া গেছে। একদিকে 1.5 কোটি, আর একদিকে বেশ অনেকগুলো লক্ষ, 40 লাখের মতো, মানে একদম ক্যাশ। এটা হচ্ছে একটা ব্যাপার। এটা দেখে আপনার কারুর সঙ্গে মিল খুঁজে পেতে পারেন আরেক মন্ত্রীর সাথে, পার্থবাবুর সঙ্গে। সে যাই হোক, আরেকটা জিনিস আছে, আরেকটা যোগাযোগ আছে। কান টানলে মাথা আসে বলে না, এক্ষেত্রে অনেকটা তেমনই হয়েছে। কুন্তল ঘোষের কথা মনে পড়ে? ওই তৃণমূলের সেই প্রাক্তন যুবনেতা, যিনি ওই নিয়োগ দুর্নীতির মামলার ওই কিংপিনের পরেই, মানে পার্থ চট্টোপাধ্যায়কে কিংপিন বলে বর্ণনা করেছিল ইডি সিবিআই, তারপরের ধাপটাতেই তিনি ছিলেন। সেই করিতকর্মার থেকেই চন্দ্রনাথ সিনহার ক্লুটা ইডি পেয়েছিল। ওই তখনই ওই তল্লাশি করে অ্যাকাউন্টে 1.5 কোটি, বাড়িতে 1,40,00,000 সব মিলে গেছিল আর কি। এবার ইডির দাবি হচ্ছে এই সব কিছুই ওই শিক্ষক নিয়োগের টাকা। দাবি তো ওরা প্রচুর করছে। ওই পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তার বান্ধবীতে পাওয়া ওই টাকার পাহাড়টা, সেটাও তো ওই চাকরি বিক্রির টাকা বলে তারা দাবি করেছিল। কিন্তু দুজনেই ওই টাকাটাকে বেওয়ারিশ বলে দিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এখন পর্যন্ত ওই টাকাটা যে কার বা কিসের, আকাশ থেকে ধপাস করে এসে পড়লো কিনা, ওই ছাপ্পর ফারকে পড়ে না ওরকম যেরকম বলে, সেরকম পড়লো কিনা, সেটা এখনও অবধি ইডি সিবিআই তারা কেউ আদালতে প্রমাণ করতে পারছে না। এবং পারছে না বলেই মাঝখান থেকে একটার পর একটা মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে শুরু করে দিয়েছেন। কি কেলেঙ্কারি কাণ্ড বলুন তো। এক্ষেত্রেও আবার সেই চাকরি বিক্রির টাকা বলে অভিযোগ।
সেই জন্যই হয়তো তাকে ধরপাকড়ের যাবতীয় পদ্ধতিগত জায়গাগুলোকে এক এক করে রেডি করছে ইডি। মজাটা অন্য জায়গায়, যে কুন্তল ঘোষের থেকে তথ্য পেয়ে চন্দ্রনাথকে গ্রেফতারির সম্ভাবনা দেখা দিয়েছে, সেই কুন্তল কিন্তু ইডি আর সিবিআই এই দুয়ের মামলাতেই জামিন পেয়ে বসে আছেন। মানে কি দাঁড়ালো, মানে আপাতত কানের দোষ সেইভাবে প্রমাণ করা যায়নি, অথচ কান টেনে মাথাকে ধরার প্রমাণ জুটে গেছে। এই যে বৈপরীত্য বা এই যে বিভ্রান্তি, জটিলতা, এটা কিন্তু ওই ফেলুদা লালমোহন বাবুর কথা মতো কাল্টিভেট করার মতো বিষয়। ভালো পড়েছে, চোরকে নির্দেশ দিয়েছে, কি করা যাবে? এটা সম্পূর্ণ একটা তদন্ত এবং আইনের বিষয়, তো এই বিষয়টা এইভাবে কোনো মন্তব্য করতে পারবো না। কেন, কখন, কোন সময় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়, কোন উদ্দেশ্যে সক্রিয় হয়, এটা বাংলার মানুষ জানেন। তবু তদন্তের বিষয়, এই বিষয়ে সরাসরি রাজনৈতিক মন্তব্য এখন করবো না। কিন্তু কোর্টের পাশাপাশি এটা মানুষের আদালত আছে 2026-এ, সেখানে এদেরকে আত্মসমর্পণ করতেই হবে, কারণ ওখানে দ্বিতীয়বারের জন্য ডেট পাওয়া যায় না। কোর্টের ওপর মানে আসল আপাতত যে আদালতটা আমরা দেখি, সেই আদালতের ওপর কি আস্তে আস্তে শঙ্করবাবু ভরসা হারাচ্ছেন নাকি? তাই এখন জনতার আদালতের কথা বলছেন। এবার সেটা তো একটা সুপারফিশিয়াল জিনিস, সেখানে যে কি হয় কি হয় না সেটা তো তারাও খুব ভালো করে জানেন, আমরাও জানি। আমরা তো বহু কিছু দেখেছি মানুষ 14ই আগস্ট 1 বছর আগে হুড়মুড়িয়ে সবাই বাড়ির থেকে বেরিয়ে এসেছিলেন প্রতিবাদ করবেন বলে। তারপর আমরা তো দেখেছি মানুষ বারবার রাস্তায় নেমেছেন, চারপাশে প্রতিবাদে মুখর হয়েছেন এই চাকরির দুর্নীতি নিয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে। আমরা দেখেছি একের পর এক স্কুলে শিক্ষকদের চাকরি যেতে মোট 26,000। বহু কিছু দেখেছি আমরা সাম্প্রতিককালে, এবং তারপরেই কিন্তু একটা করে জনতার আদালত বসেছে এই ভোটে। কিছু হয়েছে? তাহলে হঠাৎ করে শঙ্করবাবু ওই জনতার আদালতের দিকে নিয়ে যেতে ফেললেন কেন, সেটা তিনিই জানেন। ভাবলেন হয়তো আপাতত তো এই আদালতে হচ্ছে না, ওই আদালতটা ঝুলিয়ে তো রাখি, তারপরে ওখানে কিছু না হলে দেখা যাবে, তখন অন্য কিছু বলা যাবে। এটা হচ্ছে রাজনীতিকদের স্টাইল, আপাতত একটা ঠেকরা দিয়ে দেওয়া আর কি। এবার কে যে কী চান সেটা কিন্তু সত্যি সত্যি তাদের মুখের কথা শুনে কখনো বোঝা যায় না। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল কবিতায়, হতে পারে চন্দ্রনাথ বাবুও জ্যোতিপ্রিয় হতে চেয়েছিলেন, অথবা হয়তো পারে তিনি অনুব্রত হতে চেয়েছিলেন, যা খুশি হতে চাইতে পারে। হ্যাঁ, তিনিও তো ওই বীরভূমের বাঘের দলেরই সৈনিক। এবার দল যেভাবে জ্যোতিপ্রিয় বা অনুব্রতর পাশে ছিল, চন্দ্রনাথের পাশে তেমনটা থাকছে কি? মনে তো হচ্ছে না। এখানেই বাঘ আর বাঘ রোলের পার্থক্য জানেন তো। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, আর চন্দ্রনাথ এখন পর্যন্ত যেরকম দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে তাতে বড়জোর বাঘ রোল। এবার বাঘ জেলে গেছিল, ভোট বাক্সে কোনো প্রভাব পড়েনি। বাঘ রোল নিয়ে তাই মাথা ব্যথাই নেই। বাঘ গিয়ে যদি কিছু না হয়, বাঘ রোল গিয়ে কী হবে? দেখো, নিয়োগ দুর্নীতি যে হয়েছে এটা নিয়ে কারোর মনে কিন্তু কোনো সন্দেহ নেই, এবং এমন লেভেলে হয়েছে দেখে মনে হচ্ছিল একটা সময় যেখানে হাত মারবেন কিছু করে প্রমাণ উঠে আসবে। কি হয়েছে? আদালতে চাকরি চুরি আদৌ প্রমাণিত হবে কিনা সেটা নিয়েই তো এখন সন্দেহ যাচ্ছে। প্রমাণ মেলেনি, তাই পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন। একই অভিযোগে ওই চন্দ্রনাথকে গ্রেফতারির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার দেখুন, এক অভিযোগে জামিন আর এক অভিযোগে গ্রেফতারি, একই অভিযোগ। এই যেন দেওয়া নেওয়ার খেলা চলছে, এক্সচেঞ্জ অফার, এটা নাও ওটা দাও। আর বলবেন ওই তো কোনো কিছুই তো কোনো প্রমাণ হয়নি, অথচ সবাই সব জানেন। এক্ষেত্রে আপনার আমার সাধারণ মানুষের জন্য অ্যাটলিস্ট একটা সান্ত্বনা আছে জানেন তো। আপনি এখানে বসে, কলকাতায় বসে নিউ ইয়র্ককে দেখতে পান না তো? তার মানে নিউ ইয়র্ক নেই এরকম তো না, আছে। যেখানে যেরকম থাকার একদম বিলক্ষণ আছে। সুতরাং মন খারাপ করে কী হবে? হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই। যেটা যেভাবে আছে ভেবেছিলেন সেটা আছে,
প্রমাণ হয়নি সেটা আলাদা ব্যাপার, ওটা অন্য পদ্ধতিগত ব্যাপার। দেখুন সন্দেহ ওই বললাম না বড় বিষম বস্তু, একবার মনের মধ্যে ঢুকে গেলে সহজে বের হয় না, উল্টে জাঁকিয়ে বসতে থাকে। এটাই তো প্রতি ক্ষেত্রে হচ্ছে, এক্ষেত্রেও হয়েছে। আবার পুলিশ প্রশাসনের প্রতিও একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে। খেয়াল করে দেখুন তিলোত্তম আন্দোলনে সেই সন্দেহটা তুঙ্গে উঠেছিল, তারপর থেকে যে কোনো রহস্য মৃত্যুতে ময়নাতদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করাটা একদম পুরো ছোঁয়াচে রোগের মতো হয়ে গেছে। রাজ্যের কোনো হাসপাতালে কেউ ওই ময়নাতদন্তে কিছুতেই রাজি হচ্ছেন না। এইমস বা কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের দাবি উঠছে বারবার, আর এই দাবিটা তো এমনি এমনি উঠছে না। বিশ্বাসের ভিতটা কোন পর্যায়ে নড়ে গেলে এরকমভাবে লোকে ভাবতে পারেন একবার বুঝতে পারছেন? আর প্রত্যেকটা ঘটনা ঘটছে আর একটু একটু করে সেই বিষয়টা মান্যতা পেয়ে যাচ্ছে, সেই সন্দেহটা মান্যতা পেয়ে যাচ্ছে মানুষের মনে। এগুলো নিয়ে কেউ ভাববেন যেগুলো ওই প্রমাণিত ব্যাপার, এটা নিয়ে রাজনৈতিক তরজার কোনো জায়গা নেই। রাজনীতিতে এগুলো প্রমাণিত নয় এখন অবধি, ওখানে সব রাজনীতির চোখে সব একদম সফেদ হ্যাঁ। এগুলো আপনার আমার সাধারণ মানুষের আড্ডা, ওই চায়ের দোকান অবধি যেটা আমাদের দৌড় ওখানকার পর্যন্ত। দেখুন ময়নাতদন্তে নিরপেক্ষতা নিয়েও যদি আদালতকে হস্তক্ষেপ করতে হয় তাহলে আমাদের দোষ দিয়ে লাভ কি? আমাদের তো ধরতে হবে যে আমাদের মানে জনতার হাতে পেন্সিল ছাড়া সত্যি আর কিছু বেঁচে নেই। ওই পেন্সিলটাকেই একমাত্র আপনাকে বিশ্বাস করতে হবে, ওটা দিয়ে নিজেই নিজের ভাগ্য লিখে নিতে হবে। ওই কিছু কিছু শব্দ আছে না, ন্যায়, অধিকার, এই সমস্ত ক্রমশ ডিকশনারিতে থেকে যাচ্ছে, বুঝলেন তো? আছে কিন্তু দেখতে পাচ্ছেন না। আবার বলছি দেখতে পাচ্ছেন না মানে নেই এটা কিন্তু ভাববেন না, আছে কোথাও না কোথাও, ওটাই আশা। দেখুন প্রশ্ন বা সন্দেহগুলো কিন্তু এমনি এমনি উঠছে না, জল জ্যান্ত উদাহরণ পর পর প্রত্যেক দিন পেয়ে যাচ্ছেন, আর একটু একটু করে ওগুলো মনের মধ্যে সন্দেহগুলো জোরদার হচ্ছে। এই খেজুরির ঘটনাটা দেখুন, দুবার দুরকম রিপোর্ট এসছে ময়নাতদন্তে। এবার দুরকম কীরকম? প্রথমবার দুর্ঘটনা, পরের বার খুনের আভাস, 180 ডিগ্রি উল্টো দিকের। যদিও খেজুরির ওই ময়নাতদন্তের রিপোর্টের পর সরাসরি খুন এটা এখনো হলফ করে বলা যাবে না, তবে রিপোর্টটা যে বদলে গেছে এটা তো সত্যি। দ্বিতীয় রিপোর্টে আঘাতের চিহ্ন দেখা গেছে, তাও কখন? যখন সন্দেহ প্রকাশ করে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। প্রথমবার তো ময়নাতদন্তে ওই আঘাতের দাগ দেখা যায়নি, অর্থাৎ নিরপেক্ষ ময়নাতদন্তেও দাগ লেগেছে। এটা রাজনীতি নয় যে বলবেন দাগ আচ্ছা হ্যাঁ। আজ আদালত স্পষ্ট করে বলে দিয়েছে যে ওই তদন্তে মানুষের আস্থা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানে তদন্তেও যে আস্থা কম পড়িতেছে সেটা আদালতই বুঝিয়ে দিচ্ছে। শুধু তদন্ত থেকে ময়না তদন্ত সব কিছুতেই তো আস্থা কম পড়িতেছে। খেজুরির 2 বিজেপি কর্মী সুজিত দাস এবং সুধীর পাইকের মৃত্যু হয়েছিল। এই এতগুলো কথা বলার পরে একটু আসল ঘটনাটায় আসি আর কি, একটু বুঝিয়ে দিই। আপনারা এইটুকুনি বুঝে গেছেন যে এদের মৃত্যুর যে ময়নাতদন্ত সেটা দুবার করা হয়েছে। আদালত বলেছে দুবার ময়নাতদন্ত করতে, প্রথমবার দাগ পাওয়া যায়নি আঘাতের, দ্বিতীয়বার পাওয়া গেছে। শুরুর থেকেই কিন্তু বিজেপি দাবি করছিল যে খুন করা হয়েছে দুজনকে, যদিও ঘটনার ভিডিও প্রকাশ করে শাসক দল দাবি করেছিল যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে। বিজেপি পরিবারটাকে নিয়ে আদালতে চলে যায়। নিজেদের বিশ্বাসের প্রতি তাদের মানে রাজনৈতিক নেতারা নিজেদের বিশ্বাসে অটল থাকে, তার সেই বিশ্বাসের ভরে পরিবারটাকেও তাই সেই বিশ্বাসের সামিল করে আদালতে পৌঁছে গেছিল। আসলে ওই আদালতটার ওপর প্রচণ্ড বিশ্বাস বিজেপি। প্রথমে মেদিনীপুর জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয়েছিল, আদালত বলার পর এসএসকেএমে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে। এবার পরিবার আর বিজেপির দাবি ছিল প্রথম ময়নাতদন্তে কারচুপি হয়েছে। একইভাবে খেয়াল পড়ছে আপনাদের ওই সিঙ্গুরের নার্স, তার মৃত্যুতেও তো পরিবার এইমসের মতো হাসপাতালে ময়নাতদন্ত চেয়েছিল। সেখানে অবশ্য পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে আত্মহত্যারই ঘটনা, কিন্তু অনাস্থাটা, সংশয়টা, সন্দেহটা এটা তো বাস্তব। মানে ময়নাতদন্ত
বা সরকারি যে কোনো তদন্তে অনাস্থা ক্রমশ বাড়ছে। এবার এই জায়গাতেই এই SSKM-এ সরকারি হাসপাতালে সেখানেই যে দ্বিতীয়বার ময়নাতদন্তে যে আঘাতের চিহ্ন বা মার্ক পাওয়া গেছে, সেক্ষেত্রে রাজ্য বলছে যে শুধুমাত্র একজনের শরীরেই নাকি ওই মার্কটা মিলেছে। এবার এই মার্কটা ইনজুরি মার্ক, মানে আঘাতের দাগ কিনা, এটা হলফ করে বলা যাচ্ছে না। এমনকি রাজ্যের আইনজীবীর দাবি দেহ পড়ে থাকার কারণেও ওই দাগ বা মার্ক হতে পারে। মানে এটা আপাতত বিশেষজ্ঞদের কোর্টে যখন বল গেছে তারা খতিয়ে দেবে এবং তারপর আসল কোর্ট খতিয়ে দেখবে। তবে রিপোর্ট বদলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি সাহেব। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার আমার সংশয়, ক্ষোভ, রাগ, দুঃখ, মানে বিভিন্ন অনুভূতি, এগুলো একান্তই আপনার আমার জন্য এবং বাড়িতে অশান্তি করার জন্য। বাইরে এগুলো প্রতি মুহূর্তে হজম করেন, বাড়িতে গিয়ে উগ্রন। এটা আপনি মানে আপনি, আমি, আমরা সাধারণ মানুষ, এটা আমাদের জন্য সত্যি। কিন্তু যখন বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন তার গুরুত্বটা অন্য জায়গায় চলে যায়, কারণ সেটা নথিভুক্ত হয়। এই যে রিপোর্টটা বদলে গেল, এটাই বিচারপতির ক্ষোভের কারণ। মানে প্রয়োজনে খুনের ধারা যোগ করে নতুন করে যে তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে, সেই ইঙ্গিত তো দিয়েছে আদালত। এটা যদি হয় তাহলে কিন্তু এটা সার্বিকভাবে আরও একটা খারাপ এবং বেনজির উদাহরণ হয়ে যেতে পারে, এবং এটা এই যে লোকের মধ্যে মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে তার একটা প্ল্যাটফর্ম হয়ে যেতে পারে, শিলমোড় পড়ে যেতে পারে তার উপর। তবে তার জন্য আরও খানিকটা ধৈর্য আর আস্থা আদালতের উপর আমাদের রাখতেই হবে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এইটা, আর এতে তো পুলিশ আইনি কিছু ব্যবস্থা করেনি এতদিন। এটা পুলিশ টাকা খেয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং পুলিশ খুনিদের সঙ্গে হাত মিলিয়ে চলছে, এ অবধি তাদের গ্রেপ্তার করছে না। মাননীয় বিরোধী দলনেতা প্রথমেই এই অভিযোগ করেছিলেন যে ওনাদেরকে খুন করা হয়েছে, সেটা মান্যতা পেল। আর দুর্ভাগ্যের বিষয়ে আদালতের কাছ থেকে এই ধরনের অবজারভেশন, পর্যবেক্ষণ আমরা অনেকবার দেখেছি। আমরা চাই যারা নিয়ম ভাঙছে আদালত তাদের কারাদণ্ড দিক, জেলে পাঠাক। টিএমসি পার্টির ব্লক সভাপতি শম্ভুদেব দাস আমাদের বাড়িতে কারেন্ট অফিস থেকে লোক পাঠিয়ে দেয়, দিয়ে বলে কারেন্টে মরেছে, এই কাগজটা একটা সই করে দাও, 3 লক্ষ টাকা পাবেন। এইরকমও চেষ্টা চালাচ্ছে ওরা। দেখুন, বিশ্বাসের জায়গায় চির ধরলে না সন্দেহ তৈরি হয়, আর সন্দেহ জোরালো হলে ওই বিশ্বাসের জায়গাটাই ভেঙে যায়। তিলোত্তম আন্দোলন তো আমরা দেখেছিলাম, আমরা রাজনীতি আর প্রশাসনকে মানুষ সন্দেহ করছিল, তাই শুরুতে তিলোত্তম আন্দোলন সফল হয়েছিল, কিন্তু বিশ্বাসটা ভেঙে যাওয়ার আগেই রাজনীতি বিষয়টা সফলভাবে ক্যাপচার করে নেয়, রাজনীতি ঢুকে পড়েছে। তাই হয়তো মানুষেরও বিশ্বাসটা এক্ষেত্রে এই আন্দোলনটার ওপরেও খানিকটা হলেও কমতে শুরু করে, চির ধরে যায়। তাই আন্দোলনটা একটা সময়ের পর ব্যর্থ হয়ে যায়। দেখুন, মানুষ কতটা শিক্ষা নেয় এটা বলা মুশকিল, কিন্তু রাজনীতি এ সমস্ত ব্যাপারে জবরদস্ত। রাজনীতি অতীত থেকে শিক্ষা নিতে একদম ওস্তাদ। তাই 1 বছর অতিক্রমের পরেও রাজনীতি প্রতি পদে পদে ওই তিলোত্তম আন্দোলনের শিক্ষা আর অভিজ্ঞতাকে ভুলতে পারেনি, আর তার ব্যর্থতাটাকে প্রতি মুহূর্তে আমাদের চোখে আঙুল দিয়ে তুলে ধরছে। এটাই রাজনীতির সাফল্য, আর আন্দোলনের এই মৃত্যু, ওটা আমাদের ব্যর্থতা। দেখুন, তিলোত্তমার বাবা মা আদালতের রায়ে সন্তুষ্ট নন, তারা আদালতে গেছেন, ফলে তিলোত্তমা শেষ হইয়াও শেষ হয় নাই, ফলে রাজনীতিও পেছন ছাড়েনি। তিলোত্তমার বাবা মায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মানহানির মামলা করেছিলেন। এবার তিলোত্তমার বাবা মা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট তুলে দিয়ে প্রশ্ন করেছেন, এগুলো কি মিথ্যে? দাবি করেছেন তাদের মুখ বন্ধ রাখতে টাকার অফার করা হয়েছিল। মানে এটা এখন আর মৌখিক রইল না, যেটা প্রথম থেকে এতদিন শোনা যাচ্ছিল। এবার এই স্ক্রিনশটেরও সত্যি মিথ্যে, বা এই অভিযোগ দাবি দেওয়া এগুলোর সত্যি মিথ্যে মানহানি, এগুলো সবই আদালত প্রশাসনেরা সব দেখবে। আমাদের ভাবনা শুধু একটাই, আর কেউ এরপরে কোনো বিষয়ে প্রতিবাদে নামার উৎসাহ পাবেন তো? এটাই হয়তো তিলোত্তম আন্দোলনের সব থেকে বড় আশঙ্কা।
যে আশঙ্কাটা আপনার আমার মনে তৈরি করে দিতে রাজনীতি সফল। রাজ্য সরকার টাকা দিচ্ছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেলমেন্ট করছে। আমার মামলাটা বা আমার প্রতিবাদটা এই জায়গায় সহানুভূতি আছে, একটা বাজে ঘটনা ঘটেছে ওনার মেয়ের সঙ্গে, কিন্তু তা বলে ওনাকে যা ইচ্ছা তাই বলে যাওয়ার রাইট কে দিয়েছে? এই বিষয়টা নিয়ে তদন্ত হোক, তারপরে উনি করেননি সেটা প্রমাণ হোক, তারপরে বলবেন আমাদের। আপনাদের কাছে প্রমাণ আছে? অবশ্যই আছে, আমরা বলবো কেন? এবং আমাদের সাথে উনি টাকা দিয়ে রফা কিন্তু ফোনে কথা বলে বলেছেন ব্যাপারটা এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নেবেন। তাহলে তারপরেও একটা জিনিস দেখাই ছোট্ট করে, বেশি দেখাতে পারবো না, কারণ দেখুন রেগুলারলি 9 তারিখে আমি ব্লক 9 তারিখে আমি ওনাকে ব্লক করে দিয়েছি। সেই আগে উনি করেছেন নাকি তাও বলতে পারবো। কুণাল ঘোষ অরিজিৎ নির্যাতনের বাবা মাকে মামলা করেছেন, পাড়ায় কথা বলতে মানা করে, কেউ কথা বলতে পারবেন না, সামাজিক বয়কট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্দেশে নির্যাতিতের মা বাবাকে। এটাই তো চলবে বাংলায়, এটাই না এগিয়ে বাংলা। এই এগিয়ে বাংলায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে উপহার দিয়েছেন। এখন তার নিজের মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়ে গেল, তার বিচার পেল না, এই লজ্জা আমরা রাখবো কোথায়? দিদির নির্দেশে এগুলো করছে তার চামচারা। যে লোকটা করছে সে দিদিকে চোর বলেছিল। দেখুন, দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি, এটা বঙ্গ রাজনীতির একসময় একটা পরিচিত স্লোগান ছিল। এবার তেমনই এক কুস্তির দোস্তিতে বদলে যাওয়া দেখলো বাংলার রাজনীতি। মানে কুস্তিই বলুন আর দোস্তি, দুটো ক্ষেত্রেই কিন্তু তা সরাসরি দুই রাজনৈতিক দলের মধ্যে বয়। এই সংঘাতের একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল আর অন্যদিকে নির্বাচন কমিশন। আগে ভাগে বুথ লেভেল এজেন্টদের তালিকা চাওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে গেছে তৃণমূল কমিশনের বিরুদ্ধে একদম খড়গহস্ত। এটা তো আপনারা সবাই জানেন। মানে এটা মোটামুটি আপনারা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছে যে স্যার আসছে, ওই বিশেষ নিবিড় সমীক্ষা সেটা কমিশন করছে এবং তৃণমূলের যাবতীয় আপত্তিকে উড়িয়ে দিয়ে করছে, এবং এটা তৃণমূল মেনে নেবে না। তৃণমূল বিরাটভাবে সংঘাতের রাস্তায় যাবে, এটা মোটামুটি আপনারা জানেন। এবং যা যা কমিশন চেয়েছে ওই বুথ স্তরের কর্মী, মানে যারা এজেন্ট আর কি, বুথ লেভেল এজেন্ট বিএলএ, তাদের তালিকাটা কমিশনকে দেওয়া যাবে না, এটা তৃণমূল বলেছিল। কারণ তাদের বক্তব্য, এত আগে নির্বাচন কমিশনকে দলীয় এজেন্টদের তালিকা দিলে সেটা বিজেপির হাতে চলে যেতে পারে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্য করেছিলেন। মানে এর মাধ্যমে এক তো বিজেপির সঙ্গে ওই নির্বাচন কমিশনকে যোগ করে দিয়েছিলেন, মানে তাদের মধ্যে যে প্রবল যোগাযোগ রয়েছে এটা বলে দিয়েছিলেন, আর দুই সংঘাতটা পরিষ্কার করে দিয়েছিলেন, তারা সংঘাতের রাস্তায় যাবেন, কোনো সহযোগিতা করবেন না। বাস্তব কি জানেন? সেই তৃণমূলই নিঃশব্দে কমিশনের কাছে জমা করে দিচ্ছে বুথ লেভেল এই এজেন্টদের নাম। মানে এবং আরও একটা জিনিস আছে, মঙ্গলবারই বুথ লেভেল এজেন্টদের নাম দেওয়ার বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করছে তৃণমূল, কিন্তু কমিশনের সূত্র বলছে, যা যা তথ্য এখন অবধি তারা দিয়েছেন আর কি, এই দিনই মানে যেদিন আদালতে গেছে সেই দিনই রাজ্যে মোট 9,000 বিএলের তথ্য জমা পড়ে গেছে, যার মধ্যে 6,000ই কারা জমা দিয়েছে জানেন? তৃণমূল। অর্থাৎ এত বিরোধিতা করেও কমিশনের চাওয়া মতোই কিন্তু কাজ করে চলেছে তারা। সামনে প্রকাশ্যে প্রবল বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলতে ছাড়ছেন না। মানে তাদের সোয়াসাপটা প্রশ্ন যেটা পেয়েছেন চান্স তুলে দিয়েছেন, যে শেষ পর্যন্ত তৃণমূলকে স্যার বিরোধী লড়াইয়ে মাঠে পাওয়া যাবে তো।